দর্শক স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা আবারও আপনাদের সামনে আসলাম। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের আজকের যে বিষয়, সে বিষয়টি আমরা প্রথমে বলে দিতে চাই। লন্ডন বৈঠক, ক্রিয়া ও প্রতিক্রিয়া। এই বৈঠক নিয়ে দর্শক আপনারা জানেন দারুণ আলোচনা চলছে এবং লন্ডনে যে ডক্টর ইউনূসের যে সফর, সেই সফর নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। এই সফরে নজিরবিহীন তো দুটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা হলো তিনি সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার প্রায় 170 মিলিয়ন পাউন্ড, এই মূল্যের সম্পদ জব্দ করেছে সেই দেশের সরকার, এবং সেটি সেই দেশের সরকারের জন্য, অর্থাৎ যুক্তরাজ্যের সরকারের জন্য নজিরবিহীন, এবং বাংলাদেশের ইতিহাসেও এমন একটি ঘটনা নজিরবিহীন যে বিদেশে এইভাবে বাংলাদেশের সরকারের কথার প্রেক্ষাপটে এরকম সম্পদ জব্দ করা হয়। এবং আরেকটি বিষয় আমরা বলি, এবং এই যে দুর্নীতির টাকার এত বড় ঘটনা, এই ঘটনার জন্য কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি একটি সফরে তাদের সঙ্গে আলোচনার কথা ছিল যে ডক্টর ইউনূসও বসবেন, তবে অনিবার্য কারণবশত। তবে বিশ্লেষকরা বলছেন যে এই ঘটনার আরও একটু বিশদ ধারণা জানা যেত যদি এই বৈঠকটি অনুষ্ঠিত, সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। এটি গেল একটি ব্যাপার। আরেকটি বিষয় হলো যে টান উত্তেজনা ছিল, যেটিকে বলা হতো হাই ভোল্টেজ বৈঠক। সেটি হলো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে বৈঠক, এবং এই বৈঠকটি হওয়ার আগ পর্যন্তও কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছিল, এবং এই বৈঠক নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা চলছিল, বিভিন্ন পক্ষ থেকে কথাবার্তা চলছিল, এমনকি আন্তর্জাতিক বিশ্বেও দু একটি দেশ এই বৈঠকের বিষয়ে হাত দিয়েছে, কেউ পজিটিভলি এগিয়েছে বলে আমরা ধারণা করতে পারি, যদিও সমর্থিত কোনো সূত্র আমরা পাইনি। আমরা যেটা শুনেছি যে দু একটি দেশ এই বৈঠকের এক ধরনের পজিটিভ চিন্তার থেকেও কাজ করেছিল। এই সব কিছু মিলিয়ে এখনও বাংলাদেশের রাজনীতিতে লন্ডন বৈঠক, যেটি তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে হয়েছে, সেই লন্ডন বৈঠকের ক্রিয়া এবং প্রতিক্রিয়া খুবই জোরালো। আমরা প্রথমেই এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, তবে কথা বলার শুরুতেই বিএনপি মহাসচিব এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি, সাধারণ সম্পাদক সাইফুল হকের দুটি প্রতিক্রিয়া রয়েছে। এই প্রতিক্রিয়াটি দেখে এসে আমরা শুরু করতে চাই আলোচনা। সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে, এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে একটা প্রায় মুখোমুখি জায়গা দাঁড়িয়ে গিয়েছিল, মনে হচ্ছে গতকাল বৈঠকের যেটুকু সমঝোতা হয়েছে এই পরিস্থিতির খানিকটা অবসান ঘটবে। সরকার নির্বাচনটাকে অনিশ্চিতকালের জন্য নিয়ে যাচ্ছে কিনা ইত্যাকার নানা সন্দেহ প্রশ্ন ছিল। আমার মনে হয় সেটা কিছুটা এখন অবসান ঘটবে। টাও তো অবশ্যই আমাদের অতিথি রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর। আপনাকে স্বাগত, আপনার কাছ থেকে বিশ্লেষণটা শুনবো। তবে শুরু করতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দিয়ে। শামসুজ্জামান দুদু, আমরা যেটি দেখেছি যে এই নির্বাচন প্রসঙ্গে আপনার বক্তব্য এবং কখনো কখনো কঠোর প্রতিক্রিয়াও দেখিয়েছেন আপনি, এবং রাজনৈতিক দলগুলোর সাথে কঠোর প্রতিক্রিয়া ছিল, এটি নির্বাচন প্রসঙ্গেই ছিল বেশিরভাগ সময়, এবং সেখানে আমরা দেখেছি যে আপনার বক্তব্য নিয়ে দারুণ সমালোচনাও হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও আলোচনা করেছে, সমালোচনা, এমনকি আমরা জানি না রাজনৈতিক একটি সিদ্ধান্তের কথাও জানি যে আপনার বক্তব্য নিয়ে। কিন্তু নির্বাচনটি কেন প্রয়োজন? এখানে তো বলা হচ্ছে ফেব্রুয়ারিতে, আপনার কেন ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যেই নির্বাচনটি চাচ্ছেন? নিশ্চয়ই আপনার যুক্তি আছে, সেই যুক্তিগুলো জানতে চাই। আপনাকে ধন্যবাদ, আমার সহযোগী আলোচক শুভেচ্ছা, যারা দর্শক শ্রোতা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অভিনন্দন। প্রথমত বলি যে স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণের বা কাছাকাছি হওয়ার একটা সুযোগ পাইছি, যেটি 16-17 বছর ধরে লাগাতার সংগ্রাম, আন্দোলন, মানুষের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও তারা এই আন্দোলন সংগ্রামে ছিল। প্রায় 4,500 বিএনপিরই নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের
ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা বিভিন্ন পর্যায়ে তারা শহীদ হয়েছে। আর অসংখ্য মামলা, তারা আসামি, প্রায় 60 লক্ষ আসামি। তার অধিকাংশ, বড় অংশটাই দেখা যাবে যে 60 লক্ষর 55 লক্ষই বিএনপির নেতাকর্মী আসামি, 2.5 লক্ষ মামলা। তো একটি গণতান্ত্রিক আন্দোলনে এত মামলা, এত আসামি, এত নির্যাতন, এত হত্যাকাণ্ড, এটা অভূতপূর্ব, এটা ভাবা যায় না। কিন্তু যে দেশ 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, সেই দেশে এরকম ঘটনা ভাবা যায় না। তারপরে এটা সত্য। তো এর মধ্য দিয়েই গত 24 জুলাই আগস্টের তরুণরা, মানে এই দেশে গণঅভ্যুত্থান এটাই প্রথম না। 69-এর গণঅভ্যুত্থান হয়েছে পাকিস্তানের প্রেক্ষাপটে, তারপর আইয়ুব খানের 1 বছরের মধ্যে পতন ঘটে। ঠিক তেমনি 90-এর গণঅভ্যুত্থানে হোসেন মোহাম্মদের এরশাদের সরকার 9 বছর লাগাতার আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ছাত্র যুবকদের নেতৃত্বে। 90-এর গণঅভ্যুত্থান, 91-এর নির্বাচন, বিএনপি ক্ষমতায় আসে। ঠিক তেমনি 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রে, এবং যে কোনো সময় থেকে এই স্বৈরতন্ত্র ছিল ভয়ঙ্কর এবং মারাত্মক। এক ধরনের বিশ্বাস সে প্রতিষ্ঠাই করে ফেলেছিল, বোধহয় সে থেকে যাবে 41 সাল পর্যন্ত। এ ধরনের বিভিন্ন ছকও কাটা একটা হয়েছিল। ছকও তৈরি করা হয়েছিল। কিন্তু এমন দ্রুত তার পতন হবে হয়তোবা সে নিজেও ভাবে নাই। কিন্তু যেটা সত্য, সে যখন পালিয়ে যাচ্ছে তখনও সে ভাষণ দিয়ে মনে করছে মানুষের কাছে পৌঁছাবে। তখন যদি তাকে ভাষণ দেওয়ার সুযোগ, রেকর্ডিং করার সুযোগ দিত, আমার কাছে মনে হয়েছে তাকে হয়তো মানুষ ছিঁড়ে ফেলতো, গুলি করে মারা লাগতো না। তার লাশ, গণভবন যে মানে পরিস্থিতি গণভবনে যে হয়েছে, চিত্রটা আমরা দেখেছি, এটি হয়েছে গণতন্ত্রের জন্য, এটা তাদের অধিকারের জন্য। মানুষের নির্যাতন, হত্যাকাণ্ড, লুটের এটার প্রেক্ষিতে এটা হয়েছে। এখন সেই সুযোগটা এসছে। আপনি গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের মানবাধিকার, মানুষের যে মৌলিক অধিকার, এগুলোর মানে সংস্পর্শে আসা। প্রায় 3টা নির্বাচন জালিয়াতির মধ্য দিয়ে সে করে নিয়েছে, সবাই জানে। কিন্তু কি ভয়ঙ্কর, সে আবার দাবি করতো মানুষ ভোট দিয়েছে, আমি কি করব। হাসিনার বক্তব্য শুনলে মনে হতো যে সবাই অন্ধ, বধির। আর পার্শ্ববর্তী একটা দেশ, মানে এই নির্বাচন শেষ হয়েছে বলে নির্বাচন, তথাকথিত নির্বাচন কমিশন যখন ঘোষণা করত, 5 মিনিটের মধ্যে প্রথম যে ফুলের মালাটা নিয়ে গিয়ে দিত তাকে প্রধানমন্ত্রী হিসেবে। মজার ব্যাপার, রাষ্ট্রবিজ্ঞানের উনি শিক্ষক, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বটে, রাজনীতি করছি। সংসদীয় দলের মিটিং হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তারপরে তাকে প্রধানমন্ত্রী বলা হয়। তার আগে তো সে প্রধানমন্ত্রী না। কিন্তু পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপতি গিয়ে প্রধানমন্ত্রী হিসাবে তাকে ফুলের মালা দিয়ে আসে। কিন্তু গেল 2টা নির্বাচনে কিন্তু সে 3টি নির্বাচনে পদত্যাগ করেননি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে। মানে আমি ওই কথাটা, থিওরিটিক্যালি সে প্রধানমন্ত্রী সে ছিলেন। প্রধানমন্ত্রী থাকেন না যে কোনো নির্বাচনে, মানে থিওরিটিক্যালি থাকার কথা না, কিন্তু প্র্যাকটিক্যালি ছিলেন। দায়িত্ব পালন করে। প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে ওই সময় নির্বাচনকালীন সময় সে প্রধানমন্ত্রী না, দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী না। আমার কাছে এটা চোখে পড়ছে। তো আমি কেন এই কথাটা বলছি, এরকম একটি বিশ্বাসযোগ্যতা তার পতন হবে না, সেটি হয়েছে। এবং গণতন্ত্রের উত্তরণের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং গণতন্ত্র উত্তরণের পথটার একমাত্র পথ, সেটা হচ্ছে নির্বাচন। এবং সেই গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় প্রায় 15 থেকে 16 বছর ধরে এদেশ অপেক্ষমান। সেটি যাতে সহজভাবে গ্রহণযোগ্য, সার্বজনীন এটি করা যায়, সেই জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের শুরু এবং শেষ একটাই মুখ্য কাজ, ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আর বিচারটা যেটা আমরা বলছি সেটা স্টার্ট করা। শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2,500 যে হত্যাকাণ্ড, 2,500 বার তার ফাঁসি হবে,
যদি সত্যিকারের বিচার, হত্যাকাণ্ড তো 2,500 বার ফাঁসি দেয়া এই 5-6 মাসের ভিতর সম্ভব না। 2বার 3বার 5বার এটা হতে পারে। আমার কাছে মনে হচ্ছে আজ ব্যাংকের যে টাকা লুট তার বিচার, মানে এই যে সব ব্যাংক দেশের রাষ্ট্র সম্পদ, এটাও খুব অল্প সময়ের ভিতর সম্ভব। এটা স্টার্ট করবেন এবং হয়তো 2-4টে রায় ঘোষণা হবে, কিন্তু পরবর্তী সরকার শেষ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আরেকটা সরকারও লাগতে পারে। অর্থাৎ এটি চলমান থাকবে। আর সংস্কারে যে এটাও একটা চলমান প্রক্রিয়া। আজকে যেটা আমরা করেছি, কালকে আবার এটার পরিবর্তন প্রয়োজন দেখা দিতে পারে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায়। একটি জিনিস খুব জরুরি বলে আমার কাছে মনে হয়েছে, যেটি বিএনপি ইতিমধ্যেই গত 3 থেকে 4 বছর আগে থেকেই করছে, সেটি হচ্ছে 2030 ভীষণ 2030 27 দফা সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করে 31 দফা। এই সরকার ক্ষমতায় আসছে 10 মাস, আর বিএনপি এই সংস্কার রাষ্ট্র মেরামতের কথা বলে আসছে আরও 3 থেকে 4 বছর আগের থেকে। সে কি করবে প্রতিনিয়ত, খণ্ড খণ্ড না, এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে মিটিং তারা করে নাই, পরামর্শ নেয় নাই, বিশ্লেষণ করে নাই, এমন কোনো শহর নাই যেখানে এই জিনিসগুলো আলোচনা হয় নাই। সেহেতু বিএনপি এবং তার সঙ্গে সাথে এখানে একটা ছোট করে বলে দিই যে 31 দফা বিএনপির দফা না, এটা সকল রাজনৈতিক এবং শ্রেণী পেশা মানুষের, এটা মুক্তি সনদও বলবো আমি, এটা কিন্তু সবার, সেটি বিএনপি সবার সঙ্গে আলোচনা সে উপস্থাপন করেছে। সেই জন্যে কী করব এটা 3 বছর থেকে আমরা কিন্তু বলে আসছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা, পার্লামেন্টের ক্ষমতা, শ্রমিক কৃষকের ক্ষমতা, এখানে বিস্তারিতভাবে এখানে বলা আছে। আমার যে কথাটি হচ্ছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমাদের দলীয় পক্ষ থেকে বলা হয়েছে আগামী নির্বাচনের পরবর্তী সরকার হবে জাতীয় সরকার। সে হারলেও সে সঙ্গী হবে, তার জিতলেও সে সঙ্গী হবে, যে আন্দোলনের সঙ্গে ছিল। তো নির্বাচন বিএনপি ক্ষমতায় বিরাজ, মানে আমি করিবারে বলছি না, এখন বিএনপি যে অবস্থাটা আছে, ভালো একটি নির্বাচন আছে, আমাদের প্রত্যাশা বিএনপি ভালো করবে এবং এদেশের মানুষও এবং অন্যান্য রাজনৈতিক দলও তাই বিশ্বাস করে। তাহলে বিএনপির দায়িত্ব অন্য যে কোনো সময়ের, প্রতিষ্ঠার পর থেকে যে কোনো সময়ের খুবই গুরুত্বপূর্ণ। তার হাতে যে ম্যান্ডেটটা, যে মানে আল্লাহ যদি সে ওই ম্যান্ডেটটা তাকে দেয়, দেশবাসী তাকে দেয়, তাহলে সেটি পালন করা হবে তার জন্যে অত্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সেই জন্যে আগামী নির্বাচন, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সবগুলো মিলিয়েই আমার কাছে মনে হয় যে শুধু বিএনপি না, ছোট বড় সকল রাজনীতি, যেমন 50টি রাজনীতিক ঊর্ধ্বে তারা, যেটা আপনি বললেন যে ডিসেম্বরের মধ্যেই কেন, মানে নিশ্চয়ই যুক্তি আছে আপনার, না সেই যুক্তিগুলো সেই ডিসেম্বরে মানে হচ্ছে এটা খুব সহজ একটা ঘটনা। আমরা 90 গণঅভ্যুত্থানের পরে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের ঠিক 90 দিনের মধ্যে সাংবিধানিক একটা বার আছে, একটি শূন্যতার পদত্যাগ, যে কোনো কারণে সরকার অনুপস্থিতিগত কারণে 90 দিনের মধ্যে আপনাকে নির্বাচন সম্পন্ন করে একটি নতুন সরকারে যেতে হবে। তো এই 10 মাসে প্রায় 3টা 90 দিন চলে গেছে। তা আমি এই সরকার সাংবিধানিক সরকার, সংবিধান আওতায় শপথ নিয়েছি, তাহলে আমি সংবিধান মানি, শপথ নিয়েছি, তাহলে সংবিধান রক্ষা করার দায়িত্ব তো সরকারের। আমি একটু মেজবাউল আজম সওদাগরের কাছে আসবো, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আমি ওই যুক্তিগুলো আরও জানতে চাই যে নিশ্চয়ই আপনার এই অনেকে যে বলছেন যে আপনার তাড়াহুড়া করছেন, সেটার নিশ্চয়ই আপনার একটা যুক্তি আছে। মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে জানতে চাই যে
যে সংস্কার বা বিচার প্রক্রিয়ার কথা বলা হলো এবং এই বৈঠকেও কিন্তু তারেক রহমান এবং ডক্টর ইউনূস দুজনই একটি যৌথ জায়গায় এসেছেন যে পর্যাপ্ত সংস্কার এবং বিচারের প্রক্রিয়াটি এগোলে রমজানের আগেও নির্বাচনটা আসতে পারে এবং তারেক রহমানও সেই জায়গাতে একমতই হয়েছে। এই জায়গাতে এই যে এক ধরনের আন্দোলন, এই যে এত আলোচনা সমালোচনা এবং জাতীয় ঐক্যর জায়গায় যখন প্রশ্ন চলে আসলো, ঠিক এই মুহূর্তে যেভাবে আবার ঐক্য গড়ে উঠেছে সেটি তো খুবই পজিটিভ। এই জায়গাটির কি প্রয়োজন ছিল কিনা? হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক পলিটিক্যাল ডেভেলপমেন্টের মানে হিস্ট্রিক্যাল যে জেনেসিস, এটা আপনি বিশ্লেষণ করলে দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা জিনিস এইভাবে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে একটা সমাধানে কিন্তু শেষ পর্যন্ত আসে আর কি। যেমন আপনি এই ফ্যাসিবাদের পতনের কথাটাও বলতে পারেন। এমন পারসেপশন রাজনৈতিক কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যাবে না কখনো, সেটাও কিন্তু হটানো সম্ভব হয়েছে। তো বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল ডেভেলপমেন্টে যে ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটার ইতিহাসটা আপনি এইভাবে পেয়ে যাবেন যে প্রত্যেকটার পিছনে একটা অনেক ধরনের চেষ্টা, অনেক ধরনের বিতর্ক, তারপরে ঐক্যমত্য তৈরি হয়, মাঝখানে একটা হতাশার সৃষ্টি হয়, হতাশা থেকে আবার আশার আলো দেখা যায়। এটাও তাই হয়েছে কিভাবে? আপনি প্রথম দিকে দেখবেন যে যখন প্রফেসর ইউনূস সরকার আসলেন, তখন কিন্তু পলিটিক্যাল পার্টিরা প্রথম দিকে কিন্তু কেউ নির্বাচনের কথা বলতো না। ইভেন বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতৃবৃন্দ তখন বলেছিল 3 মাসের কথাটা তখনও কেউ বলেনি যে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। ইভেন আমার মনে আছে সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে আপনারা নির্বাচন কবে চান, যে নির্বাচনের জন্য আমরা কোনো সময়সীমা বেঁধে দিতে চাই না। সো প্রথম দিকে এই পারসেপশনটা কিন্তু ছিল না, কারণ জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এটা হচ্ছে সংবিধানকে মেনে হয়নি। সংবিধানকে মেনে যদি এই বিপ্লবটা হয় তাহলে আপনি তো আসলে সংবিধানকে মেনে কোথাওই কখনোই হয় না। বিপ্লব, আরেকটা আমরা ফরাসি বিপ্লবও দেখেছি, ওটাও কিন্তু কখনোই হয় না। আর এখানে তো একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সো ফ্যাসিস্ট সরকার ব্যবস্থাকে যদি আপনি উৎখাত করতে চান, আপনার কোনো নিয়ম কানুন কোনো কিছু মেনে নিয়ে আপনি এই সরকারের উৎখাত করতে পারবেন না। ইভেন নির্বাচনের মাধ্যমে এই সরকারের কখনো পরিবর্তন হয় না, এটা পরীক্ষিত হয়ে গেছে আর কি। সো প্রথম দিকে কিন্তু নির্বাচনের বিষয়টা এভাবে আসলো না। আসার পরে মাঝখানে আমরা দেখলাম যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এবং গভর্নমেন্টের মধ্যে একটা আস্তে আস্তে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার চেষ্টা হলো। এবং আমি ব্যক্তিগতভাবে এটার কারণটা অনুসন্ধান করার চেষ্টা করেছি যে মানে পলিটিক্যাল পার্টি এবং গভর্নমেন্ট উভয় পক্ষ থেকে যে নির্বাচন সংস্কার বিষয়ে যে কথাগুলো বলা, মেসেজগুলো এই দেয়াটার মধ্যে এক ধরনের সমন্বয়ের অভাব ছিল। সমন্বয়ের অভাব থাকার ফলে এক জায়গা থেকে একটা এই ধরনের সমন্বয়ের অভাবের ফলে সৃষ্ট যে পরিস্থিতি তৈরি হয় এবং বিএনপির এই ধরনের একটা কঠোর অবস্থানে যে ডিসেম্বরে যাওয়া, যেটি আমরা শামসুজ্জামান দুদুর সাথে কথা বললাম যে ওনারা হলো সবচেয়ে সিনিয়র মোস্ট নেতারা যারা, তারা এই জায়গাতে যে কঠোর অবস্থানে গেলেন যে ডিসেম্বরে হতে হবে, এবং অন্যান্য দলগুলো জামাত, এনসিপি, বিশেষ করে এনসিপি হলো তরুণদের দল যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাদের জায়গা থেকে কি এক ধরনের হতাশার জায়গা সৃষ্টি হয়েছিল? অবশ্যই হতাশার জায়গা সৃষ্টি হয়েছিল, এটি জাতীয় ঐক্যে ফাটল ধরিয়েছিল। রাইট, হতাশার জায়গা সৃষ্টি হয়েছিল এবং আমি মনে করব এটার জন্য গভর্নমেন্ট দায়ী। কারণ গভর্নমেন্ট প্রথম দিক থেকে যে নির্বাচনের সময়সীমাটার কথা বলছিল, গভর্নমেন্টের প্রতিনিধি যারা কথা বলছিল তাদের কথার মধ্যেও কোনো ইউনিক কোনো মানে ঘোষণা ছিল না, ইউনিক কোনো বার্তা ছিল না, একজন এক এক কথা বলছিল। এই কথাগুলো বলার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছিল এবং এই জায়গাটা তৈরি হওয়ার ঐতিহাসিক কারণ আছে, যেটা হচ্ছে আপনার 1/11-এর কথা আমরা সবাই জানি। ওই ভীতিটা প্রত্যেকটা রাজনৈতিক দল, অনেকের মধ্যে, আমাদের মতো সাধারণ মানুষের মধ্যেও যে এরকম কোনো কিছু শেষ পর্যন্ত আবার হয়ে যায় কিনা। এই জায়গাটাতে গভর্নমেন্টের যে সতর্ক হওয়ার দরকার ছিল যে বাংলাদেশে এরকম একটা এক্সপেরিয়েন্সের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোর এরকম একটা এক্সপেরিয়েন্স আছে, তো এই অবস্থায় নির্বাচন বিষয়ে কিভাবে মেসেজটা দিতে হবে পলিটিক্যাল পার্টি এবং সাধারণ মানুষের মধ্যে, এই জায়গায় একটা চরম একটা অসমন্বয় মূলক একটা অবস্থা দেখা দিয়েছিল, যার ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা হতাশা তৈরি হয়েছিল যে ওই পর্যায়ের দিকে যায় কিনা। এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল একটা কারণ। আর পরবর্তীতে আপনার গভর্নমেন্ট যে এখানে ফ্যাসিবাদী যে শাসনটা তৈরি করেছিল, এটা তো একটা হচ্ছে কনস্টিটিউশনাল ফ্যাসিজম ছিল। গভর্নমেন্ট সবসময় সংবিধানকে ব্যবহার করতে চাইতো, সংবিধান, বিচার বিভাগ, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে তারা ফ্যাসিবাদকে স্থায়ী রূপ দিতে চেয়েছিল। এই অবস্থা থেকে মুক্ত হয়ে
আবার আপনি সংবিধানের কথা এখানে বলা যে সংবিধান অনুযায়ী আমাদের এটা চলবে, সংবিধান অনুযায়ী এটা চলবে, এইটা আবার তরুণদের মধ্যে একটা হতাশা তৈরি করেছিল যে এত কিছুর পরে এখানে সংবিধান অনুযায়ী যদি আমরা চলতে চাই তাহলে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো না, এরকম একটা প্রত্যাশা তরুণ সমাজের মধ্যে ছিল। তো সব দিক থেকে মিলে একটা মানে খুব এলোমেলো একটা অবস্থায় ছিল যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা কি হবে। তো সেই বিষয়টারই সমাধান ঘটলো আসলে দুই শীর্ষ নেতার লন্ডনে যে বৈঠকটা হলো, এই বৈঠকের মধ্য দিয়ে আমরা মনে করি যে এখানে তরুণ সমাজ বলেন, পলিটিক্যাল পার্টিগুলো বলেন এবং গভর্নমেন্ট বলেন, তিনটা পক্ষ থেকেই হতাশাটা কেটে গেছে। মাঝখান থেকে আমি একটি প্রশ্ন রেখে যাই, আমরা বিরতির পরে এই উত্তরটা শামসুজ্জামান দুদুর কাছে জানতে যাব। মাঝখান দিয়ে এই যে অবস্থানে শেষ পর্যন্ত তো আসলোই, একটি অবস্থানে আসলো, কিন্তু মাঝখান দিয়ে সবচেয়ে বড় দল যে বিএনপি, যার অনেক বেশি জনসমর্থন রয়েছে, তারা কি এক ধরনের জনসমর্থনের মধ্যে একটু অভাবে পড়লো কিনা? কারণ এই কঠোর কথাগুলো বলতে গিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনার মুখে পড়তেছে দলকেও। আমি মানে বিপদে পড়লো, আমি জানতে চাচ্ছি যে তাদের কি জনসমর্থনের জায়গাটা রিস্কের মধ্যে পড়লো কিনা, এই ব্যাখ্যাটি আমি আপনার কাছে জানতে চাইবো বিরতি শেষে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমাদের অনুষ্ঠানটি কিন্তু সরাসরি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকেও প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে যোগ দিতে পারেন। ছোট্ট একটি বিরতি শেষে আবারও আলোচনা শুরু করব। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমরা বিরতির আগে শামসুজ্জামান যদু আপনার কাছে প্রশ্নটা রেখেছিলাম যে এই শেষ পর্যন্ত তো এক ধরনের সমঝোতায় আসলোই যে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে, এবং আপনার ডিসেম্বরের থেকে আরেকটু পেছালেন যে ঠিক আছে ফেব্রুয়ারির দিকে একটা মোক্ষম সময়, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আপনাদের যে কঠোর ক্রিয়া প্রতিক্রিয়ায় আপনাদের কি মনে হলো যে এই যে কিছু সমর্থন হারালো বা জনগণের কাছে আপনাদের কিছু ইমেজ সংকট হলো, এটি কি হলো নাকি না গণতন্ত্রের স্বার্থেই আপনাদের এটি সুবিধাজনক অবস্থানে আছেন? না সংকট বা ইমেজ হারানো, আমি জানি না আপনি কোন বিশ্লেষণ থেকে এই কথাটা বলছেন। বরঞ্চ দুই নেতার লন্ডনে যে বৈঠক, শুধু ইমেজ বাড়েনি, অপ্রতিরোধ্য অবস্থায় গেছে। মানুষের মধ্যে যে আশা জায়গা নেওয়া হয়েছে সেটা অভূতপূর্ব। দুই নেতা বসার প্রেক্ষিতে যে সংকটগুলো এদিক ওদিকে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছিল, একেবারে কপ্পুরের মতো উড়ে গেছে বলে আমার চোখে মনে হয়েছে যে এটা আর নাই। নির্বাচন হচ্ছে, অনেকে মনে করছেন কবে হবে, আদৌ হবে কিনা, কি হতে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো এখন আর নাই। দুই নম্বর সংশয় আর নাই, সংশয় কোনো ধরনের সংশয়, এক ধরনের স্বস্তি আমার কাছে মনে হয়েছে, এক ধরনের স্বস্তি। যারা গণতান্ত্রিক এবং যারা নির্বাচনের মধ্য দিয়ে সমস্যা মীমাংসা করতে চায়, মানে গণতন্ত্র উত্তরণ ঘটাতে চায়, তাদের জন্যে স্বস্তি। আর যারা নির্বাচনকে বাইরে রেখে কোনো একটা বিশেষ কিছু মহল বিশেষ করতে চায় বা ষড়যন্ত্র করতে চায়, তারা একটা হুমকির মধ্যে পড়েছে। আচ্ছা, একইভাবে মেজবাহুল আজম সওদাগর আপনার কাছেও জানতে চাই যে ঠিক এই মুহূর্তে আসলে রাজনৈতিক মেরুকরণটি কোন দিকে? নির্বাচনমুখী কি মেরুকরণ শুরু হয়েছে কি না? আমরা বলতে পারি যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারটা নিয়ে যে হতাশাটা ছিল, এই দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে হতাশাটা এখন কেটে গেছে। তো হতাশা যদি কেটে যায়, তার মানেটাই হচ্ছে যে রাজনীতি এখন নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনী মেরুকরণটা শুরু হয়ে যাবে, এবং এটা ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আর কয়েকটা দিনের অপেক্ষা করতে হবে। তার আগে আপনি যেহেতু বলছেন হতাশা কেটেছে, আমি দর্শক আমরা আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনে আসতে চাই। এনসিপি, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। সেক্ষেত্রে সরকারের সবসময় মাথায় রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্যান্য স্টেক হোল্ডারের সাথে মিলেই মূলত সিদ্ধান্তটা নিতে হবে। বৈঠক থেকে যে বিষয়টি আমাদের পরিষ্কার হলো যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে যে সংশয় ছিল, এটা অনেকটাই কেটে গেছে। আশা করা যায় যে এই দুই নেতার শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই। বাংলাদেশের অন্যতম প্রধান দলের ডিফেক্টো প্রধান
ওনার সাথে ডক্টর ইউনূসের মিটিং হওয়া এটা ভালো লক্ষণ। আমি মনে করি সংলাপ আলাপ আলোচনা চলতে থাকা উচিত। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? শুনছিলেন তিনটি দলের প্রতিক্রিয়া। এইবার শামসুজ্জামান দুদুকে জানতে চাই, সংশয় কিন্তু তাদের দলের পক্ষ থেকে বলছে যে সংশয় কাটেনি, এক দল বলছে সংশয় কাটেনি, আর অন্য দুইজন বলছে যে ঠিক আছে এখন মোটামুটি অনেকটা স্থির হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। একটা জায়গায় বোধহয় আমি জানি না আপনি কীভাবে নেবেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মতের শ্রদ্ধা করা এবং বিতর্কটা রাখা। যেখানে ভিন্ন মতের ভিন্ন চিন্তার বিতর্ক নাই, সেখানে গণতন্ত্র মৃত। একজন সে তার মতো করে ভাবছে, তার মতো করে চিন্তা করছে। আমি যদি এখন বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সব দলের সঙ্গে যেমন বসছে, আবার প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে তিনি বসছেন, অন্যদের সঙ্গে তিনি বসবেন না এই কথা তো তিনি বলেননি। বিএনপিও বলেনি যে অন্য কারোর সঙ্গে বসা যাবে না। আমরা আগে থেকে মনে করছি যে ওই দলটার সঙ্গে বসছে, এখন অন্য ভিন্নভাবে নিয়ে যাচ্ছে। বৈঠককে সবাই অভিনন্দিত করছে, সবাই, কিন্তু তারা মনে করছে একটি দলের সঙ্গে বসে। ডক্টর ইউনূস সাহেবও তো একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন যখন জাপান থেকে বলছেন একটি দল খালি নির্বাচন চাচ্ছে, করছিলেন না? তো ওইভাবে না দেখে আমি গণতন্ত্রকে ফুটতে দেওয়া এই দৃষ্টিভঙ্গি নিয়ে শত মতবাদ আলোচ্য বিষয় হিসাবে সামনে আনা হোক, এইভাবে যদি দেখি তো অসুবিধাটা কি? আজকে যারা নতুন, যারা এই গণঅভ্যুত্থানের সৃষ্ট যে রাজনৈতিক দল, তরুণ, তারা তাদের মতো করে ভাবছে। জামাত ইসলাম ৭১-এ যে বিতর্কই থাক না কেন, জামাত সে তার মতো করে ভাবছে। জামাত কখনো জুনের নির্বাচন প্রত্যাশা করেছে, কখন এপ্রিলেটা সমর্থন দিয়েছে, কখনো আবার রমজানের আগে পরেও দিতে পারে। এই জন্য তাকে দোষারোপ করার দরকার নেই। জামাতের মতো করে বলছে। আমার কাছে মনে আছে নির্বাচনটা অ্যাকসেপ্ট করছে কিনা, যদি ওই জায়গাটায় কোনো কার্পণ্য থাকে তাহলে আবার অন্যরকম দৃষ্টিভঙ্গি। কেউ নির্বাচনে বিরোধিতা করছে, আমার কাছে মনে হয়েছে সময় নিয়ে এক একজনের এক এক মতামত আসে। আর আমার কাছে মনে হয়েছে সময়টা এই কারণেই, মানুষের, আমি রাজনীতি করি, মানুষের মতামতটা নিব না, তাকে আমি ক্ষমতা দিব না, সে আমার পছন্দ করে কি করে না এই রাইটটা তাকে দিতে হবে। আমি না দিয়ে আমি আমার মতো করে আমি শ্রেষ্ঠ, আমি সব পারি, এটা গণতান্ত্রিক চেতনা ভাবনার মধ্যে আমার কাছে মনে হচ্ছে পড়ে না। সেই জন্য প্রথমে তাকে আমি ক্ষমতাটা দিতে হবে। আমাকে যতদূর সম্ভব মানে নির্বাচনটাকে বাধা বন্ধন যেটা অতীতে হয়েছে, একেবারে একটা দলের নিয়ন্ত্রিত, সেমন যেন না হয়। তাকে মুক্তভাবে তার মতামত যেন সে জাহির করতে হবে। এখন আমার কাছে মনে হয়েছে যে একসময় মনে করতে সরকার 10 বছর মানে ক্ষমতা নেওয়ার পরে আনলিমিটেড টাইম থাকবে এবং কেউ বিরোধিতা করেনি। আমি 2 সপ্তাহের মধ্যেই দেখেছি এটা 5 বছরে আসছে। 2 মাসের মধ্যেই দেখেছি একটা নির্বাচন তৈরি হোক, মানে ধারাবাহিকভাবে। এটা খারাপ কিছু না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের সেরকম ব্যক্তিত্ব যাকে সবাই পছন্দ করে, কিন্তু তিনি স্পষ্ট করেছে পরবর্তী সরকার আমি থাকবো না। আর আমার কাছে মনে হয়েছে যে মানুষটা আগামী দিনে আমার রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করতে পারবো, এই ধরনের মানুষ আমাদের খুব বেশি নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, যাকে দেশে বিদেশে সকল ক্ষেত্রে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ঘটনা নাই। তিনি একা একটা প্রতিষ্ঠান, আমার কাছে মনে হয়েছে প্রতিষ্ঠান। সেই জন্য এই মানুষটাকে বিতর্ক, গতবারও তিনি তাকে মানে ওই যে 111-এ পরে আহ্বান করা হয়েছিল, তিনি আসেন না। এবার আসছেন মানে কি অন্যায় করছেন নাকি তিনি? তারও তো কিছু দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিছু বক্তব্য থাকতে পারে, আমরা কেউ তাকে গুরুত্ব সহকারে। তিনি বিএনপির সঙ্গে বৈঠক করছেন বড় রাজনৈতিক দল হিসাবে, সে তার মতো করে নিশ্চয়ই কথা বলেছেন, আমাদের নেতাও বলেছেন, সত্য প্রকাশ করেনি, কিন্তু একটা ধারণা প্রকাশ হয়েছে যে এইটা 2 মাস আগে নির্বাচনটা এগিয়ে আসতে পারে। এবং সেই 2 মাসের কারণে আমার কাছে মনে হয়েছে একটা স্বচ্ছতা আসছে, সেটা হচ্ছে
সেখানে কি রোজা নাই, পরীক্ষা নাই, গরম নাই, বৈশাখী ঝড় নাই, এর থেকে ভালো কি আর হতে পারে আমার কাছে মনে হয়। মেজবাহুল আজম সওদাগর, আপনার মন্তব্য কি যে এনসিপি যে কথাগুলো বললো এবং শামসুজ্জামান দুদু বললেন যে গণতন্ত্রের সৌন্দর্যই এটাই যে বিভিন্ন বহু পথ বহু মত, এই জায়গাতে আপনার কি মনে হয় যে আগামীতে নির্বাচনের জায়গাটিকে কি এই বিতর্কটি কি সামনে আগাবে কিনা? আচ্ছা, আপনি এই বিষয়টাকে আপনাকে বুঝতে হলে এবং মন্তব্য করতে হলে আপনাকে প্রি মিটিং অ্যান্ড পোস্ট মিটিং যে কনফ্লিক্টিং সিচুয়েশনটাকে যদি আপনি ম্যাচ করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে অনেক সফট পোস্ট মিটিং যে রিয়াকশানগুলো আমরা দেখলাম, এটা পলিটিক্যাল লিডারদের কাছে এটা খুবই একটি গণতান্ত্রিক ব্যবস্থায়, যেমন ভাই যেটি বললেন, খুবই স্বাভাবিক এবং সফট একটি প্রতিক্রিয়া, এবং এটাই ডেমোক্রেসির সৌন্দর্য। এটার মধ্যে আমি বিপদের কোনো কিছু দেখি না, এবং আবার কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হবে এটারও কোনো কিছু দেখি না। কেন দেখি না? যেমন এনসিপির বিবৃতিটাকে যদি আপনি মনে করেন যে এটা একটু কেমন হয়ে গেল, একেবারে তারা মেনে নিল না বিষয়টাকে, কিন্তু তাদের এই বিবৃতিটা আমার মনে হয় আর একটু সতর্ক হলে ভালো হতো। কারণ হচ্ছে যে শীর্ষ নেতাদের সাথে সবার সাথে কিন্তু প্রধান উপদেষ্টার টুকিটাকি বৈঠক বাংলাদেশে হয়েছে, কিন্তু বিএনপির যিনি ডিফ্যাক্টো শীর্ষ নেতা তার সাথে কিন্তু হয়নি। তো একটা সুযোগ পেয়ে সেখানে লন্ডনে এটা বৈঠকটা হয়েছে। আমার মনে হয় এটা সাধারণ মানুষ তো সবার মধ্যে এটা পজিটিভ হিসাবেই সবাই বিষয়টাকে নেবে আর কি। এবং এর আর কনফ্লিক্টটা যে তৈরি হয়েছে, মানে কনফ্লিক্টিং সিচুয়েশনটা যে তৈরি হয়েছে প্রধান দলটার সাথেই কিন্তু হয়েছে। সো তার সাথে বৈঠক হওয়ার মধ্য দিয়ে এই যে বিষয়টা কনফ্লিক্টিং সিচুয়েশনটা কেটে গেল, এটা আগামী দিনের রাজনীতির জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক। এবং আমার মনে হয় সাধারণ মানুষ সহ পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আপনি 2-1 দিনের মধ্যে দেখবেন যেটা আরও স্বাভাবিক হয়ে যাবে এবং সবাই নির্বাচনমুখী হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে আমি খারাপ কিছু দেখছি না, এবং এই প্রতিক্রিয়াগুলো স্বাভাবিক, এটা নির্বাচন পর্যন্ত চলতেই থাকবে, এটি খুবই স্বাভাবিক। আর আরেকটি বিষয়, আমি মনে হচ্ছিল যে শামসুজ্জামান দুদুর কথার মধ্যে আমরা একটা ইঙ্গিত পাচ্ছিলাম, আমি হয়তোবা উনি কন্টিনিউ করলে বললেন, এবং আমিও নিজেও পেয়েছি, সেটি হলো যে অ্যাক্টিং চেয়ারম্যানের যে বৈঠক, এবং বৈঠকের আগে একটি সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসকে জানতে চাওয়া হয়েছিল যে আপনি আগামী সরকারে যুক্ত হবেন কিনা। তিনি খুব কঠোরভাবে বলেছেন না, কিন্তু আমরা একটি অসমর্থিত সূত্রে জেনেছি যে অ্যাক্টিং চেয়ারম্যানও তাকে এক ধরনের আমন্ত্রণ জানিয়েছে যে আপনি তো অনেক ক্ষেত্রেই আছেন ডক্টর, আর যেটি 111-এর পরে পরে বললেন যে ডক্টর ইউনূস তো রাষ্ট্রীয় জায়গা থেকে, এই জায়গাতে আপনাদের মতামত কি শামসুজ্জামান দুদু? আমার ঠিক জানা নেই যে ডক্টর না, এটা আমরা আলোচনায় পেয়েছি, কিন্তু কোনো সমর্থিত সূত্র নেই। আমার কাছে মনে হয়েছে তিনি প্রধান উপদেষ্টা বটে এখন, কিন্তু আমি যেভাবে তাকে দেখি এখন, তিনি প্রধান উপদেষ্টার অনেক ঊর্ধ্বের একটা ব্যক্তিত্ব বাংলাদেশে, এই অর্থে যে তাকে বিশ্বে পরিচিত করার কিছু নাই। এখানে একজন যখন রাজনৈতিক দলের নেতা, আমরা যারা ছাত্র রাজনীতি করতে আছি, কেউ এমপি বা সেন্ট্রাল অবস্থান বা মন্ত্রিপরিষদকে ক্রমান্বয়ে সেই একটা জায়গায় গিয়ে দেশের মধ্যে কেউ লেখাজোখা এটা ওটা দিয়ে হয়তো আরেকটু উপরে যায়, কিন্তু উনি আমার কাছে মনে হয়েছে অনেক ঊর্ধ্বেই আছে। আমরা তাকে কি নামিয়ে আমাদের পর্যায়ে নিয়ে আসবো, না তিনি যেখানে অর্জন করছেন, যা কিছু অর্জন করছে সেই জায়গাটায় রেখে ভবিষ্যতে আমরা তাকে ব্যবহার করব? কি করব? খুব বেশি হলে তো রাষ্ট্রপতি বানাবো। আমার বিবেচনায় তিনি রাষ্ট্রপতির অনেক ঊর্ধ্বে আছেন এখন এই মুহূর্তে, বরঞ্চ তাকে আমরা এনে অনেক বিতর্কের মধ্যে রাখছি। এই দুই নেতার বসার আগে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা তাকে বলতে হয়েছে। নিঃসন্দেহে তিনি ডেমোক্র্যাট, সব কিছু সহ্য করছেন, কোনো কিছুতেই তিনি কিন্তু রিঅ্যাক্ট করেননি, এবং কখনো তার হাসি মুখ মলিন হয়েছে এটাও আমি খুব একটা দেখি নাই। আমরা নিজেরাও মনে করছি যে তিনি কিছু একটা বলবেন, কিছু বলেননি। দু একটি প্রসঙ্গ যদি থেকেও থাকে সেটাকে বড় করে দেখারও কোনো অবকাশ নেই। আমার মনে হয় যে সুযোগটা এসছে তার মধ্য দিয়ে, তিনি যেহেতু ক্ষমতা প্রিয় না, এই যে মানে নতুন যে তরুণরা যে রাজনৈতিক দল করছে, মানে তার সঙ্গে অবাধ্যার ছিল, যখন তার কাছে যাওয়ার জন্য এই তরুণদের কিন্তু আলাদা করে কোনো ইয়ে লাগতো না। এটাকে সব রাজনৈতিক দলই কিন্তু স্বাভাবিকভাবে নিছে, কারণ এই তরুণরাই তো গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা বড় ভূমিকা পালন করছে। সে তো
তাদের আমন্ত্রণেই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দায়িত্ব নিচ্ছেন, তো স্বাভাবিক কারণে তো অবদার থাকবে, সেখানে তো থাকবে না। সেটা কোনো রাজনীতিক দল নেয় নাই। সেই জন্য আমার কাছে যেটা অধ্যাপক সাহেব বললেন যে এই জায়গাটায় দরকার ছিল এই মিটিংটার মধ্য দিয়ে কিন্তু একটা আশার সঞ্চার হয়েছে, গণতান্ত্রিক বিষয়টি একটা মাত্রায়, উচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। এটা আমাদের ব্যবহার করতে হবে। আমরা ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতি শেষে আবারও যুক্ত হব আলোচনায়। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। যে বিষয়টি শুরুতে বলেছিলাম, আমি এই বিষয়ে যেতে চাই মেজবাউল আজম সওদাগরের কাছে। সেটি হলো যে এই বৈঠকে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে, যে যদিও আমাদের কোনো মিডিয়া অন্যভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, এবং ভারতীয় মিডিয়া তো আরও বেশি ব্যাখ্যা ঠিক না, তারা পুরোপুরি প্রসঙ্গ পাল্টে অন্য কথা বলেছেন। সেটি হলো যে স্টারমারের সাথে যে বৈঠক, তো উনার এই বৈঠকটা বলে উনি দেখা করতে চাননি, কিন্তু যদিও আমি ফাইন্যান্সিয়াল টাইম পড়ে দেখলাম এই যে দুর্নীতির এত বড় অভিযোগ, এই জায়গাতে উনার কাছে সদুত্তর ছিল না দেখেই ডক্টর ইউনূসের সঙ্গে এই বৈঠকটি তিনি করতে চাননি। এক। দুই নম্বর কথা হলো যে সাইফুজ্জামান চৌধুরী অর্থাৎ একজন অন্য দেশের একজন নেতা, সে ওইখানে সম্পদ করেছে, তার সম্পদ এইভাবে বাজেয়াপ্ত ব্রিটেনেই কখনো হয়নি। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি না ক্রিমিনাল এজেন্সি যেটা বলছে এনসিএ, ওরাও কখনো হয়নি, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি। তিন নাম্বার হলো এটি শুধুমাত্র যে প্রধান উপদেষ্টার কারণে হয়েছে নাকি ডক্টর ইউনূসের ব্যক্তি ইমেজও এখানে প্রতিফলন ঘটিয়েছে কিনা, এই জায়গাগুলো আমি একটু জানতে চাই। মেজবাউল আজম সওদাগর। যে দারুণ একটা বিষয় নিয়ে এসেছেন আপনি। আমি বলবো যে এই জুলাই বিপ্লবের পরে মানে বাইরের দেশগুলোর মধ্যে যে দুটো দেশ সবচেয়ে বেশি বিপদে পড়েছে, প্রথম যদি বলি ভারত, এবং দ্বিতীয় কোনো দেশ যদি বিপদে পড়ে থাকে জুলাই পরবর্তী সময়ে, সেই দেশটির নাম হচ্ছে ব্রিটেন। কারণ এখানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে তার অধিকাংশ টাকা ব্রিটেনে পাচার হয়েছে, এবং ব্রিটেনে এগুলো নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। এখন ব্রিটেনের প্রধানমন্ত্রীর জন্য এটা ছিল খুব তার রাজনীতির জন্য একটা খুব বিব্রতকর এবং খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ প্রফেসর ইউনূসের যে ইন্টারন্যাশনাল যে পার্সোনালিটি, তিনি যখন ওনার সাথে বৈঠক করতেন, বৈঠক করলে সরকারিভাবে এই জিনিসগুলো এজেন্ডাভুক্ত হতো এবং বৈঠকের ফলাফল নিয়ে আলোচনা হতো, এবং প্রফেসর ইউনূসের একটা মিশন ছিল যে তিনি প্রধানত এই বিষয়টি নিয়ে এই ধরনের বিষয় আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী যেমন শেখ হাসিনার ফেরত পাওয়া না পাওয়া নিয়ে ঠিক যেমন বিব্রতকর পরিস্থিতি, এরকম বিব্রতকর পরিস্থিতিতে স্টারমার কিন্তু পড়তেন, এবং পড়তে হলে উনি একটা বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে যে যখন এই বিষয়টাতে বাইল্যাটারাল নেগোসিয়েশনে যখন বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ আসবে, ব্রিটেনের মিডিয়ায় আসবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে, সাথে সাথে কিন্তু এটা ব্রিটিশ পার্লামেন্টের যে ডিসকাশনের যে জবাবদিহিতার যে মেকানিজম, এর মধ্যে কিন্তু খুবই পাওয়ারফুল, এবং সেই আলোচনায় যখন চলে আসবে এটা নিয়ে পার্লামেন্টে ওপেন আলোচনা চলে আসবে, এবং ওপেন আলোচনা হওয়ার সাথে সাথে এটার জন্য টিউলিপ সিদ্দিকী এবং স্টারমার দুইজনেই এই দলটা বড় ধরনের একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে তিনি পড়ে যাবেন। এই জন্য আমি অবজার্ভ করে যেটা মনে হলো, তিনি চেষ্টা করছেন যে সরাসরি এই বিষয়টাকে এত হাইলাইট না করে আমি যদি একটু অন্যভাবে, যেমন সাইফুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তর কথা, যে ভেতরে ভেতরে এই কাজগুলো করে বিষয়টাকে একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা তিনি করেছেন, একটু মিনিমাইজ করার চেষ্টা তিনি করেছেন, কিন্তু সরাসরি তিনি এটা নিয়ে প্রফেসর ইউনূসের সাথে নেগোসিয়েশন করাটা তিনি চাননি, কারণ এটার মধ্যে তার বিপদ অনেক গুণ বেড়ে যাবে সামনের দিনগুলোতে। তো এটি তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর একটা বিষয় হচ্ছে যে এইরকম আপনি যেমনটি বললেন যে বাইরের দেশের একজন নাগরিকের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়, এটা ইংল্যান্ডে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। তো আমার কাছে মনে হচ্ছে যে স্টারমার্ক যতই এটা চেষ্টা করুক বিষয়টাকে কোনো না কোনোভাবে ধামাচাপা দেওয়ার, এটি ব্রিটেনের রাজনীতিতে আগামী দিনে একটি বড় ইস্যু এটি হতে যাচ্ছে। শামসুজ্জামান দুদুর কাছে আমার যে প্রশ্নটা থাকবে, যেটি আমি বললাম যে প্রধান উপদেষ্টা তো অবশ্যই তিনি, কিন্তু তার চেয়েও ডক্টর ইউনূসের একটা ইমেজ আছে, যেটি আপনি একটু আগে ব্যাখ্যাও করলেন। এই ইমেজকেই কিন্তু কাজে লাগানো হয়েছে এই যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার জন্য। আপনারা যদি ক্ষমতায় আসেন,
এই জায়গাগুলোকে কি আপনার ধরে রাখবেন কিনা, বা এই কাজটি কি আপনি সরকারের কাছ থেকে, আপনি রাজনীতিবিদ হিসেবে আপনার মতামত কি বা পরামর্শ, ব্যক্তিগত অভিমত কি, ডক্টর ইউনূসকে কি এইটিতে কাজে লাগানো যায় কিনা? পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক, বিএনপি আসার সম্ভাবনা 99%। তাকে দুর্নীতি এবং এই যে হত্যা, গণহত্যাকারী, এটাকে আপনার সলভ করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি করতে কোনোভাবে শৈথল্যতা থাকে, নির্লিপ্ততা থাকে, এটা যেন বুমেরাং হতে পারে। এটা আমি আমি মানে দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির জন্য বুমেরাং হতে পারে, অবশ্যই যে কোনো সরকারের জন্য, বিএনপির জন্য হতে পারে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন, যদি তার সঙ্গে বৈঠক করতেন তাহলে তিনি সেই ঝুঁকিটা নিয়ে প্রমাণ করার চেষ্টা করেন তিনি দুর্নীতি বিরোধী। কিন্তু এই বৈঠক না করার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তিনি দুর্নীতির পক্ষ অবলম্বন করেছেন স্টারমার্ক সাহেব। এই জিনিসটা মানে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করে যে আপনি না জেনে কেন গেলেন, না যোগাযোগ করে কেন। তিনি গেছেন বলে এটা প্রমাণ হয়েছে যে এই লোকটি দুর্নীতিবাজ, সেটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবং তার আগেই কিন্তু উনি যাওয়ার আগেই এই টিউলিপ সে যে চিঠি লিখেছে, মানে না চিঠি না, সে তার মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করছে। কিসের জন্য পদত্যাগ করছে? ভালো কন্যা হলে তার পদত্যাগ করার প্রশ্ন ওঠে না। সেই মন্ত্রী তো সে যদি একেবারে পদত্যাগ করে চলে যেত, মানে মেম্বারশিপ থেকেও উনি পদত্যাগ করতো, পার্লামেন্টের মেম্বারশিপে, তাহলে বোঝা যেত ব্রিটিশরা কিছুটা হলো সৎ। ধরা আছে, টাকা নিয়েছে, এখানে যে টাকা গেছে সেই টাকায় লেবার পার্টির কোনো না কোনো এই ইলেকশনে কাজে লেগেছে। এই কৃতজ্ঞতার কারণে হয়তো মেম্বারশিপটা রাখতে চাচ্ছে। স্টারমার্ক এই করতে গিয়ে নিজে যে ধরা, আমার বিবেচনায় যে এখানেই শেষ হয়ে গেছে এটা মনে হয় না। যতদিন কথা হয়, যেটা অধ্যাপক সাহেব বললেন যে ওই সাইফুজ্জামান সাহেবের মানে যে বললেন কত টাকা, 170 মিলিয়ন পাউন্ড, এটা চারটিখানি ব্যাপার না তো, সব বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা। সেটি যতই তারা মানে জব্দ করুক, 3000 কোটি টাকা, হ্যাঁ, এটা তো বাংলাদেশের টাকা, এটা তো স্বীকার করতে হবে, তার টাকা না, ব্রিটেনেরও না। তো এইটি স্টারমার্ক সাহেব আমার বিবেচনায় নিজেকে নিজেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসাবে তিনি নিজেকে তুলে ধরছেন। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই জায়গাটিতে একটি স্বস্তির বিষয় রয়েছে। শামসুজ্জামান দুদু যেটি বললেন যে এই শীর্ষ নেতাদের যে বৈঠক, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এবং ডক্টর ইউনূসের বৈঠক, এবং দুইজনের বৈঠকের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি দুইজনের প্রতি, এবং দুইজনের পরে যে যৌথ বিবৃতি আমরা শুনেছি, সেই জায়গা থেকে মোটা দাগে কিন্তু বলাই যায় যে অস্থির রাজনীতিতে হঠাৎ করে একটি শীতল বাতাস এবং সেই জায়গাতে নির্বাচনী একটি আগমনী বার্তা শোনা যাচ্ছে। নিশ্চয়ই এই বার্তাটি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজে দেবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার কথা চিন্তা করছে। সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।